সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে সংবেদী অঙ্গ। তো মানুষের যে বিভিন্ন ধরনের সংবেদী অঙ্গ আছে, আমরা ধাপে ধাপে সেই সংবেদী অঙ্গ নিয়েও আলোচনা করব। তো শুরুতে আমরা জেনে নেই সংবেদী অঙ্গ কি বা সংবেদী অঙ্গ বলতে আমরা কি বুঝি। খেয়াল করুন, যে অঙ্গের সাহায্যে আমরা বাইরের জগৎকে অনুভব করতে পারি, অর্থাৎ বাইরের জগতে কি ঘটছে সেগুলো যদি আমরা অনুভব করতে পারি, সেটি হচ্ছে সংবেদী অঙ্গ। তাহলে মানুষের সংবেদী অঙ্গ কয়টি? আমরা জানি যে মানুষের হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ মানে ৫, কথার মধ্যে কিন্তু উত্তর আছে। পঞ্চ ইন্দ্রিয়। তার পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে ৫টি। কি, কি? চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। এগুলো হচ্ছে মানুষের পঞ্চ ইন্দ্রিয়। তো আমরা সংবেদী অঙ্গ কি বলতে পারলাম? সংবেদী হচ্ছে যে অঙ্গের সাহায্যে আমরা বাইরের জগৎকে অনুভব করতে পারি, সেটি হচ্ছে সংবেদী অঙ্গ। তো প্রথমেই আমরা যেটি নিয়ে আলোচনা করব যে চোখ। চলুন দেখে নেই। চোখ এমন একটি জ্ঞানেন্দ্রিয় যা আলোকের মাধ্যমে দৃষ্টি সঞ্চার করে, মানে দেখতে সহায়তা করে। কিসের মাধ্যমে? আলোকের মাধ্যমে। আলোবিহীন কিন্তু আমরা কোনো কিছুকে দেখতে পাই না, যেটি আমরা আলোর প্রতিফলন এবং প্রতিসরণে পড়ে এসেছি। চোখের মাত্র ৬ ভাগের ১ অংশ যে বাইরে উন্মোচিত হয়, আর বাকি ৬ ভাগের ৫ অংশই কোটরের মধ্যে, মানে গর্তের মধ্যে ঢুকানো থাকে। তাহলে বাইরে থাকে কত অংশ? ৬ ভাগের ১ অংশ, বাকি ৬ ভাগের ৫ অংশ যে কোটরের মধ্যে অবস্থান করে। আমাদের যে দুটি চোখের যে দূরত্ব, একটি থেকে অপরটির দূরত্ব হচ্ছে 6.3 সেন্টিমিটার। দুটি চোখের দূরত্ব। মানুষের চোখের বিভিন্ন অংশকে, চোখের যে বিভিন্ন অংশ আছে সেটিকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়। কি কি? অক্ষিগোলক আর হচ্ছে আনুষঙ্গিক অংশ। তাহলে চোখের যে প্রধান অংশকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে যে অক্ষিগোলক, গোলাকৃতির যে অংশটি, আর হচ্ছে আনুষঙ্গিক অংশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি মানুষের চোখের চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রের মধ্য দিয়ে আমরা যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে অঙ্গাণুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব যে চোখের মধ্যে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোরোয়েড। তো চলুন জেনে নিন যে কোরোয়েড কি। এটি রক্তবাহিকা সমৃদ্ধ যে মেলানিন রজ্জকে, খেয়াল করুন, মেলানিন রজ্জকে রঞ্জিত থাকে। কি রঞ্জক? মেলানিন রঞ্জকে রঞ্জিত থাকে। আর এই মেলানিন রঞ্জক রঞ্জিত থাকার কারণে এটি কালো দেখায়। এখন তার অবস্থানটা আমরা একটু দেখে আসি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোরয়েড, এই অংশটাকে বলা হয় কোরয়েড। আর এটির মধ্যে মেলানিন নামক এক ধরনের রঞ্জক থাকে। এই মেলানিন রঞ্জক থাকার কারণে কি দেখায়? এটিকে কালো দেখায়। রক্তবাহিকাগুলো কি করে? রক্তবাহিকাগুলো চোখের পুষ্টি যোগায়, অক্সিজেন সরবরাহ করে আর বর্জ্য অপসারণ করে। যে চোখের মধ্যে যে রক্তবাহিকাগুলো আছে সেগুলো পুষ্টির যোগান দেয়, অক্সিজেনকে সরবরাহ করে আর বর্জ্য পদার্থকে অপসারণ করে দেয়। এখন খেয়াল করুন যে আইরিশ ও কোরয়েডের সংযোগস্থলে অবস্থিত স্থূল বলয়াকার অংশ হচ্ছে সিলিয়ারি বডি বা সিলিও অঙ্গ। তাহলে এটি কোথায় অবস্থিত? আইরিশ আর কোরয়েডের সংযোগস্থলে অবস্থিত। কেমন? স্থূল বলয়াকার। আর তাকে বলে সিলিয়ারি বডি বা সিলিও অঙ্গ। আর যার অবস্থানটি আরেকবার দেখে না, এই যে এইটাকে হচ্ছে কোরয়েড আর অবস্থানটা হচ্ছে তার এখানে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব যে চোখের যে অংশটি, সেটা হচ্ছে আইরিশ। চলুন দেখে নিই আইরিশ কি। কর্নিয়ার পিছনে কোরয়েডের বাড়ানো অস্বচ্ছ গোল ও মধ্যছিদ্রযুক্ত কালো অংশের যে পর্দা, সেটি হচ্ছে আইরিশ। আমি আরেকবার বলছি, কর্নিয়ার পিছনে কোরয়েডের বাড়ানো অস্বচ্ছ গোল ও মধ্যছিদ্রযুক্ত কালো অংশকে বলা হচ্ছে আইরিশ। আইরিশের কেন্দ্রে কি থাকে? আইরিশের কেন্দ্রে পিউপিল নামক একটি ছিদ্র থাকে। তাহলে আইরিশের কেন্দ্রে পিউপিল নামক কি থাকতে? একটি ছিদ্র থাকছে। মৃদু আলোতে, মানে কম আলোতে পিউপিলটা একটু বড় হয়, আর উজ্জ্বল ও তীব্র আলোতে পিউপিল ছোট হয়ে যায়। খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন যে মৃদু মানে কম আলোতে পিউপিল কেমন হয়? বড় হয়। আর উজ্জ্বল ও তীব্র আলোতে পিউপিল ছোট হয়। পরবর্তীতে আমরা যেটি নিয়ে আলোচনা করব যে রেটিনা। খেয়াল করুন, রেটিনা, আগে আমরা তার অবস্থানটি একটু দেখে আসি। যে রেটিনার যে অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে রেটিনার অবস্থানটি। তাহলে রেটিনা থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমরা একটু দেখে নেই। এটি কোরয়েডের নিচে। খেয়াল করুন, কোরয়েড ছিল এখানে। তাহলে এই কোরয়েডের নিচে কিন্তু অবস্থান কার? রেটিনা। তাহলে কোরয়েডের নিচে অবস্থিত এবং একমাত্র আলোক সংবেদী অংশই হচ্ছে রেটিনা। তাহলে আপনার যদি এখন প্রশ্ন হয় যে আলোক সংবেদী, চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটি, তাহলে চোখের একমাত্র আলোক সংবেদী অংশ হচ্ছে রেটিনা। পরবর্তীতে খেয়াল করুন যে রেটিনায় দু ধরনের আলোক সংবেদী কোষ থাকে। রেটিনায় কয় ধরনের আলোক সংবেদী কোষ থাকে? 2 ধরনের। কি কি? রড কোষ আর হচ্ছে কোন কোষ। আর খেয়াল করুন যে রড কোষগুলো হচ্ছে লম্বাটে আর হচ্ছে রোডোপসিন নামক প্রোটিনযুক্ত। কেমন? লম্বাটে। কি প্রোটিন দ্বারা গঠিত? সেটি হচ্ছে রোডোপসিন নামক প্রোটিনযুক্ত। আর কোন কোষগুলো? কোন কোষ, কোন মানে হচ্ছে কোনাকৃতির। তাহলে কোন কোষগুলো হচ্ছে কোনাকৃতির আর কি প্রোটিনযুক্ত? সেটি হচ্ছে আয়োডোপসিন নামক প্রোটিনযুক্ত। তাহলে এখান থেকে আপনাদের যেটি মাথায় রাখতে হবে যে রড কোষগুলো হচ্ছে রোডোপসিন নামক
প্রোটিনযুক্ত, আর কোন কোষগুলো হচ্ছে আয়োডোপসিন নামক প্রোটিনযুক্ত। আর রড কোষগুলো দেখতে হচ্ছে লম্বাটে, আর কোন কোষগুলো কোন আকৃতির। এটা মাথায় থাকবে এমনিতে, কোন মানে কোন আকৃতি। এখন খেয়াল করুন যে মানুষের চোখে রড কোষ আর কোন কোষের সংখ্যা কত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রড কোষ আর কোন কোষের যে সংখ্যা, রড কোষের সংখ্যা হচ্ছে 12,50,00,000 আর যে কোন কোষের সংখ্যা হচ্ছে 70 লক্ষ। তাহলে মানুষের চোখে রড কোষ হচ্ছে 12,50,00,000 আর কোন কোষের সংখ্যা হচ্ছে 70 লক্ষ। এখন এই কোন কোষগুলো কোন আলোতে দর্শনের উপযোগী কি করে আমরা দেখে নেই। যে কোন কোষগুলো হচ্ছে উজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী আর রঙিন বস্তু দর্শনের জন্য, এবং যে ছবি সঠিকভাবে বিশ্লেষণের জন্য কোন কোষগুলো উপযোগী। তাহলে রড কোষগুলো হচ্ছে মৃদু আলোতে অর্থাৎ কম আলোতে দর্শনের উপযোগী। তীব্র আলোতে সাড়া প্রদান করে কোন কোষগুলো, আর মৃদু আলোতে সাড়া প্রদান করে হচ্ছে যে রড কোষগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে চোখ সম্পর্কিত যে তথ্যগুলো আমরা আলোচনা করলাম এবং গুরুত্বপূর্ণ যে অংশগুলো দেখলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব যে কান, বা যেটিকে বলে শ্রবণেন্দ্রিয়। তো চলুন এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেই। কান হচ্ছে এমন এক বিশেষ ইন্দ্রিয় যা একধারে কি করে, শ্রবণ ও দেহের ভারসাম্য রক্ষা করে। তাহলে শ্রবণে সহায়তা করে, আবার দেহের ভারসাম্য নিয়ন্ত্রণেও কিন্তু এই কান সহায়তা করছে। তাহলে দুইটি অংশে কাজ করছে। কিন্তু মানুষের প্রতিটি যে কান 3টি অংশে, আমাদের কান যেহেতু 2টি, তাহলে প্রতিটি কান 3টি অংশে বিভক্ত। কি কি? বহিকর্ণ, মধ্যকর্ণ আর হচ্ছে অন্তকর্ণ। 3টি অংশ আরেকবার খেয়াল করুন, বহিকর্ণ, মধ্যকর্ণ আর হচ্ছে অন্তকর্ণ। মানবদেহের সবচেয়ে ছোট অস্থি, খুব ইম্পর্টেন্ট, মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি? যেটি হচ্ছে স্টেপিস, এটি হচ্ছে কানের অস্থি। আর এটি হচ্ছে সবচেয়ে ছোট অস্থি। মনে রাখবেন, মানবদেহের সবচেয়ে ছোট অস্থি হচ্ছে স্টেপিস, যেটি হচ্ছে কানের অস্থি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ত্বক। খেয়াল করুন যে মানবদেহের বৃহত্তম অঙ্গ হলো ত্বক। আর ত্বকতন্ত্রের চামড়া কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। কি কি? এপিডার্মিস, ডার্মিস আর হচ্ছে সাবকিউটিস। তাহলে ত্বকতন্ত্রের চামড়া কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। কি কি? এপিডার্মিস, ডার্মিস আর হচ্ছে সাবকিউটিস। ত্বকতন্ত্রের অংশ কোনগুলো? ত্বকতন্ত্রের অংশ হচ্ছে চুল, নখ, লোম। কি কি? চুল, নখ, লোম হচ্ছে ত্বকতন্ত্রের অংশ। কি কাজ করে? যে ত্বক কি কাজ করে? আমাদের শরীরকে আবৃত রাখে, অর্থাৎ বাইরের তাপ চাপ থেকে আমাদেরকে ভিতরের যে অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে এই ত্বক। তাহলে প্রতিরক্ষা, সংবেদ অনুভব, তাপ নিয়ন্ত্রণ, পানির সমতা রক্ষা, ভিটামিন ডি তৈরি, এইসব কাজ হচ্ছে ত্বকের কাজ। অর্থাৎ আমাদের ভিতরের দেহের ভিতরের অভ্যন্তরীণ অংশগুলোকে বাইরের তাপ চাপ আঘাত এগুলো থেকে রক্ষা করা হচ্ছে এই ত্বকের প্রধান কাজ। সবচেয়ে গুরুত্ব দিয়ে মনে রাখবেন, মানবদেহের বৃহত্তম অঙ্গ হচ্ছে ত্বক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব যে মানুষের কালো বা ফর্সা হওয়ার কারণ কি। খেয়াল করুন, মানুষ কালো বা ফর্সা হয় এটি সাধারণত একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি দ্বারা? এই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানুষের গায়ের বর্ণ কালো নাকি ফর্সা এটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর মানুষের ত্বকের ঠিক নিচে যে মেলানিন নামক এক প্রকার পিগমেন্ট থাকে। মানুষের ত্বকের ঠিক নিচে মেলানিন নামক এক প্রকার কি থাকে? পিগমেন্ট থাকে। আর চামড়ায় যে মেলানোসাইট নামক এক ধরনের কোষ আছে। কি কোষ? মেলানোসাইট নামক এক ধরনের কোষ আছে। এটি কি করে? এটি এই মেলানিনকে তৈরি করে। তাহলে মেলানিনকে কে তৈরি করে? চামড়ায় যে মেলানোসাইট নামক যে কোষ আছে, এই কোষটি যে মেলানিন তৈরি করে। আর যখন এটি খুব বেশি পরিমাণে থাকে তখন মানুষের গায়ের রং কালো হয়ে যায়। আর যদি কম পরিমাণে থাকে তখন মানুষের গায়ের রং ফর্সা হয়। তাহলে এই যে মেলানিন যদি বেশি পরিমাণে থাকে তখন মানুষ কালো হয়, আর যদি কম পরিমাণে থাকে তখন মানুষের গায়ের রং ফর্সা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যে গিরগিটি গায়ের রং পরিবর্তন করে সে আত্মরক্ষা করতে পারে। সেটি কিন্তু মুহূর্তে মুহূর্তে গায়ের রং পরিবর্তন করতে পারে, আর এর মাধ্যমে সে নিজেকে আত্মরক্ষা করতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত যে মানুষের সংবেদী যে অঙ্গগুলো ছিল, সংবেদী অঙ্গগুলো নিয়ে যে আলোচনা করলাম, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।